নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ কলমে সুচন্দ্রা চক্রবর্তী। ওই মহিলা না খুবই রহস্যজনক। আমি ড্যাম শিওর রাজবাড়ির সাথে নিশ্চয়ই মহিলার কোনো সম্পর্ক আছে। এক্স্যাক্টলি। যে এতটা ভয়ানক হিংস্র স্বভাবের, সে তার প্রেমিকের খুনির ওপর প্রতিশোধ নেবে না তা কি হয়? কিন্তু কিভাবে প্রতিশোধ নিয়েছিল সে? আদৌ কি নিতে পেরেছিল, নাকি অবন্তী কুমার দুর্গাদাসের মতো তাকেও? সবটা গুলিয়ে যাচ্ছে দীপ। একটা রহস্যের জট ছাড়াতে গিয়ে যেন রহস্যের ঘূর্ণিতে তলিয়ে যাচ্ছি আমরা। তলিয়ে যাচ্ছি। আর বলতে পারল না সূর্যমুখী। চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল ওর হঠাৎ। রাগ দুটো চেপে ধরে কোনো রকমে বসে পড়ল। রাজদীপ ব্যস্ত হয়ে ছুটে এলো ওর দিকে, কিন্তু সূর্যমুখী ততক্ষণে হারিয়েছে জ্ঞান। হাজার ডাকাডাকিতেও চোখ খুলল না। কিন্তু ঘোরেও ওর মনে দৃশ্যপথে ভেসে উঠেছে কিছু ঘটনার ছবি। দেখতে পাচ্ছ, আবার ফিরে গেছে সেই ৫৪ বছর আগের জীবনে। পদ্মরাগ কিছু কাজে কলকাতা গেছে, ফিরবে আগামীকাল। কিন্তু রায়মণির আর তর সইছে না সুখবরটা তার প্রিয়তমকে সবার আগে জানানোর জন্য। এদিকে পদ্মরাগকে না জানিয়ে অন্য কাউকে কিচ্ছুটিও জানাতে পারছে না। খবরটা সবার আগে জানার অধিকারী যে ওই মানুষটাই। মনের দোলাচল মনে চেপেই চুপচাপ নিজের ঘরে বসেছিল রায়মণি। এমন সময় হাজির হলো এক দাসী। ওর দিকে তাকিয়ে রায়মণি বলল, কী রে সুধা, তুই এখন এখানে কিছু বলবি? আজ্ঞে মণিমা, আমাদের বড়বাবু কাল নয় আজকেই ফিরছেন গো কলকাতা থেকে। তাই নাকি রে? উৎফুল্ল হয়ে পড়ল রায়মণি। হ্যাঁ মণিমা, বড়বাবু একজন লোক পাঠিয়েছে গো খবরটা জানাতে। ওনার সব কাজকর্ম মিটে গেছে, তাই আজকেই তিনি ফিরছেন গো। রায়মণির চোখ বেয়ে গড়িয়ে পড়ল আনন্দাশ্রু। চোখ বুজে হাত জোর করে ইষ্টদেবতাকে প্রণাম জানালো। যদিও হুকুম করেন মণিমা, আমি এখন আসি। ওদিকে রান্নাঘরের যে ঢের কাজ বাকি। দাঁড়াও সুধা, আজ তো কেউ রান্নাবান্না করবি না? বলেন কি মণিমা, এ বাড়িতে আজ হাঁড়ি চড়বে না? দোষ পোকা, চড়বে বই কি, তবে তোরা হেসেলে ঢুকবি না আজ। সব রান্না আজ আমি করব তোদের বড়বাবুর জন্য। কিন্তু মণিবা, আবার কিন্তু কিসের? এটা আমার হুকুম। যা এক্ষুনি হেসেল থেকে সব কটাকে বিদায় কর, আর সব রান্না আমি করব নিজের হাতে। জি আজ্ঞে মণিমা। সুধা চলে গেল হেসেলের দিকে। ঘরের দেওয়ালে ঝোলানো পদ্মরাগের ছবিটার দিকে তাকিয়ে লাজুক হাসল রায়মণি। বিড়বিড় করল, মুখুজ্জে মশাই, আজ তোমার জন্য বড়সড় একখানা চমক আছে, বুঝলে কি না? পালঙ্ক থেকে নেমে খোশ মেজাজে হেসেলের দিকে চলল রায়মণি। ওর পায়ে নূপুর, হাত আর গলার রকমারি গয়নার শব্দ মাতিয়ে তুলল কোটা প্রসাদ। প্রাণ ভরে রান্না করলো রায়মণি। পদ্মরাগের পছন্দের পেতলের বগি থালায় যত্ন করে সাজালো গাওয়া ঘিয়ে ভাজা কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, কাশ্মীরি আলুর দম আর কচি পাঁঠার মাংস, সাথে নিজের হাতে বানানো রকমারি মিষ্টান্ন। খেতে বসে পদ্মরাগ একেবারে অবাক। আরে বাস, এ কী কাণ্ড করেছো মণি? কী আবার করলো? তোমাকে পাত পেরে খাওয়ানোর অধিকারটুকুও বুঝি আমার নেই? আছে মণি, আলবাত আছে, কিন্তু আমার কীরকম মনে হচ্ছে পঞ্চব্যঞ্জনে মোড়কে যেন অন্য কিছু অপেক্ষা করছে আমার জন্য। কি বলো তো? তুমি যা ভাবছো তা নয়। আমি মোটেও আর 5টা গিন্নির মতো নতুন শাড়ি আর গয়না পাওয়ার লোভে তোমার জন্য এত কিছু করি। মুখ ভার করে বসে রইল রায়মন। ব্যাস, অমনি অভিমান হয়ে গেল তো? এক ঝটকায় রায়মণিকে নিজের দিকে টেনে নিল পদ্মরাগ। আমি তো জানি তুমি আর 5টা মেয়ের মতো নাও। শাড়ি, গয়না, দামি আসবাব এসব তুমি কবেই বা মুখ ফুটে চেয়েছো বলো তো আমার কাছে? হাসলো পদ্মরাগ। আমার জন্য রান্না করতে গিয়ে যে নিজের পেটে কিছু পড়েনি তা তো বেশ বুঝতে পারছি আমি। নাও হাঁ করো। পদ্মরাগ নিজের হাতে রায়মণিকে খাওয়াতে গেল, কিন্তু রায়মণি মুখ ঘুরিয়ে নিল। এখনও এত অভিমান? হবে না? একবারও জানতে চাইলেন না তো যে আমি কেন? আচ্ছা বেশ বাপু, অন্যায় হয়ে গেছে, এবার তো বলো। এই পরিবার আরেকটা মানুষ বাড়বে। নিজের দিকে তাকিয়ে সলজ্জ হেসে বলল রায়মণি। তাই কোনো অতিথি টতিথি আসছে নাকি? লজ্জায় লাল হয়ে গেল রায়মণির। তোমার বাপের বাড়ির দিকের কোনো আত্মীয় আসছেন বুঝিমণি? তা কবে আসছেন তিনি? মুহূর্তে রায়মণি মুখ থেকে সব হাসি আর লজ্জা উবে গেল। ও নিজের কপাল চাপড়ে বলে, তুমি এতক্ষণে এই বুঝলে? তা পুরোটা আর কোথায় বুঝলাম? যে আসছে তার নামটাই তো বললে না। সেই জন্যই তো বুঝতে পারলাম না সে কোন দিকে, তোমাদের দিকে না আমাদের। 2 দিকেরই বলতে পারো, আর তার নামটা এখনও রাখা হয়নি, রাখবে তুমি। সে কি?
উফ, তুমি আমাকে দিয়ে সবটা খোলাখুলি না বলিয়ে ছাড়বে না দেখছি। পদ্মরাগে হাতটা নিজের পেটে রেখে বলল, অতিথি এখানে আছে বুঝলে। আগেই তো বুঝেছিলাম পাগলি, শুধু তোমার মুখ থেকে ভালোভাবে শুনতে চাইছিলাম। রায়মণিকে বুকে টেনে নিল পদ্মরাগ, ওকে শক্ত করে জড়িয়ে ধরল। আনন্দাশ্রু গড়িয়ে পড়ল দুজনের চোখ পেয়ে। মণি, তুমি কিন্তু ভীষণ অন্যায় করেছো। এই শরীরে ঠিক করে খাওয়া দাওয়া না করে এতক্ষণ ধরে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করেছো। এমনটা যেন আর দ্বিতীয়বার না হয়, মনে থাকবে। থাকবে। চোখের জল মুছে রায়মণি বলল, অনেক কথা হয়েছে, এবার চটপট খেয়ে নাও দেখি। ফুলকো লুচিগুলো যে জুড়িয়ে গেল। তুমি খাইয়ে দেবে মণি? আবদারের সুরে বলল পদ্মরাগ। না খাইয়ে দিলে কি আর তুমি খাবে আজ? নাও, হাঁ করো। পদ্মরাগকে নিজের হাতে খাইয়ে দিল রায়মণি। পদ্মরাগও ওকে খাওয়াতে গেল, কিন্তু এত রকম খাবারের গন্ধে রায়মণির গা গলি উঠল, তাই কিছুতেই খেতে পারল না। খাওয়ার পর অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছিল দুজন। পুত্র সন্তান হলে নাম কি রাখা হবে, আর কন্যা সন্তান হলেই বা তার কী নাম হবে, কেমন করেই বা বড় করা হবে, তাদের এই সব আলোচনাতেই মগ্ন ছিল অবন্তীনগরের হবু জমিদার আর তার স্ত্রী। হঠাৎ বুকের বাদিকে যন্ত্রণা শুরু হলো পদ্মরাগের। বুকটা চেপে ধরে কোনো রকমে পালঙ্কে বসে পড়ল। রায়মণি পাগলের মতো ছুটে এলো পদ্মরাগের দিকে। ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হলো গো তোমার? বুকে ব্যথা করছে? হ্যাঁ মনে ভীষণ কষ্ট হচ্ছে গো, মনে হচ্ছে যেন বুকটা জ্বলে যাচ্ছে। বুঝতে পেরেছি আমি, নিশ্চয় সারাটা দিন প্রায় না খেয়ে কাটিয়েছ, তাই খালি পেটে পঞ্চব্যঞ্জন খেয়ে অম্বল হয়ে গেছে। চেঁচিয়ে উঠল রায়মণি। সুধা, বাসন্তী, কোন চুলে আছিস? সব জোয়ান মৌরি নিয়ে আয় তো তাড়াতাড়ি এ ঘরে। কয়েক মুহূর্তের মধ্যেই রায়মণির হুকুম মতো কয়েকজন দাসী একটা পাত্রে জোয়ান আর মৌরি নিয়ে হাজির হলো। রায়মণি সেই পাত্র থেকে কিছুটা জোয়ান আর মৌরি খাইয়ে দিতে গেল পদ্মরাগের দিকে, কিন্তু থমকে দাঁড়ালো। পদ্মরাগ তখন পালঙ্কের গদিতে শুয়ে পড়ে রীতিমতো কাতরাচ্ছে, আর মুখ থেকে বেরিয়ে আসছে কালচে রক্ত। দৃশ্যটা দেখে হাত থেকে জোয়ান আর মৌরি পড়ে গেল। চিৎকার করে উঠল, এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছিস? তোরা যা, বুদ্ধিটাক এক্ষুনি। ও চিৎকার চেঁচামেচিতে অবন্তী কুমার, অনুরাগ, ঋষিরাজ আর অবন্তী কুমারের দ্বিতীয় পক্ষের স্ত্রী সর্বাণী সকলে ছুটে এলেন মৃতপ্রায় পদ্মরাগের ঘরের দিকে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে ওর, আর মুখ থেকে বেরিয়ে আসা রক্তে ভিজে গেছে সিল্কের সোনালি চাদর। রায়মণি কাঁদতে কাঁদতে ঢলে পড়েছে ওর বুকে। একটু পরেই ঘরে ঢুকে এলেন পৌর রাজবৈদ্য। ভ্রু কুঁচকে বললেন, ঘরে এত ভিড় করবেন না, জমিদার বাবু বাদে সকলে বেরিয়ে যান। ক্রন্দনরতা বিধ্বস্ত রায়মণিকে কোনো রকমে ঘরের বাইরে নিয়ে গেলেন সর্বাণী। অনুরাগ, ঋষিরাজও বাইরে গেল, যদিও সকলের কান ঘরের দিকেই রইল। পদ্মরাগের নারী ভালোভাবে পরীক্ষা করলেন রাজবৈদ্য। তার মুখে নেমে এলো বিষণ্ণতার জবাব। কী হয়েছে বৈদ্যমশাই? ও ঠিক হয়ে যাবে তো? আশা নেই জমিদারবাবু, মাথা নামিয়ে বললেন তিনি। কী যা তা বকছেন? অবন্তী কুমার রেগে উঠে দাঁড়ালেন। এই তো একটু আগে সুস্থ সবল ছেলেটা আমার কলকাতা থেকে ফিরল, বিন্দুমাত্র অসুস্থতা ছিল না, হঠাৎ ওর মধ্যে কী এমন হলো? আপনি এভাবে ব্যস্ত হবেন না জমিদারবাবু, আমি... থামুন তো, আপনার বয়স হয়ে গেছে বৈদ্যমশাই, তাই ঠিকঠাকভাবে চিকিৎসার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছেন দিন দিন। আমি কিছু ভুল বলছি না জমিদার মশাই। আজ সারাদিন যে বড়বাবু সুস্থ ছিলেন না তা তো আমি অস্বীকার করছি না, কিন্তু যে কোনোভাবেই হোক ওনার শরীরে বিষ ঢুকেছে, আর সেই বিষক্রিয়ার প্রভাবেই এমনটা হচ্ছে। কী যা তা বলছেন? বিষক্রিয়া কীভাবে হবে? অনেক রকমভাবেই হতে পারে, খাবার থেকে বা জল থেকেও হতে পারে। আচ্ছা, উনি শেষ কখন খেয়েছেন? ক্রন্দনরত রায়মণি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটে ঘরে এসে ভেতরে ঢুকে এলো ও। পদ্মরাগ দুর্বল শরীরে কোন রকমে তাকালো তার প্রিয়তমার দিকে। চোখের কাজল লেপটে গোটা মুখময় ছড়িয়ে পড়েছে, কপালে লাল টিপ ঘামে মাখামাখি হয়ে গেছে কপাল জুড়ে। দেখে বুকের যন্ত্রণাটা যেন আরও বাড়ল পদ্মরাগের। বৌমা তুমি? হ্যাঁ বাবা, আপনার ছেলে একটু আগেই রাতের খাবার খেয়েছে। কতক্ষণ আগে খেয়েছে? তাও প্রায় ঘন্টাখানেক হবে। কেন বৈদ্যমশাই? ও, তাহলে তার সন্দেহ নেই যে ওই খাবারের মাধ্যমে বিষ শরীরে গেছে। কী পাগলের মতো বকছেন? ওর জন্য আমি নিজে হাতে প্রত্যেকটা পদ রান্না করেছিলাম, আর আপনি বলছেন সেই খাবারে বিষ ছিল? চেঁচিয়ে উঠল রায়মণি। বৌমা ঠিকই বলেছেন, রাজবাড়ির সবাই জানে আজ ওই নিজের হাতে প্রত্যেকটা খাবার বানিয়েছে। আমি তো বলছি না বৈদ্যমশাই যে বিষটা মণিমা নিজের হাতে মিশিয়েছেন, হতে পারে অন্য কেউ।
একটু থেমে বললেন তিনি, আপনাদের তো শত্রুর অভাব নেই। না না বৈদ্যমশাই, ঘরে ঢুকে এলেন সর্বাণী। আজ বৌমা একাই হেসেলে ছিল সেই বিকাল থেকে। একটা রাঁধুনি বা দার্শনিককেও তো হেসেলে ঢুকতে দেয়নি সে। আমার বৌমার চোখ তো আমি জানি, তার চোখ এড়িয়ে একটা মাছিও গলতে পারবে না। কি বৌমা, তাই তো? সর্বাণী কথার ধরনে রাইমণি সহসা থমকে গেল। কি উত্তর ভেবে পেল না। বাণী, কি বলতে চাইছো তুমি? বৌমা তার স্বামীকে বিষ খাইছে? আহা, তুমি রাগ করছো কেন বলো দেখি? আমি কখন এ কথা বললুম? বলছেন তো বৈদ্যমশাই। সহসা রাইমণি ছুটে এসে রাজবৈদ্যর পায়ে এসে পড়ল, কান্নায় ভেঙে পড়ল। যে করেই হোক ওকে বাঁচিয়ে দিন বৈদ্যমশাই। তার সম্ভব নয় মণিবাবু। বড়বাবুর নাড়ি ছেড়ে দিয়েছে, হৃদস্পন্দনও কমে আসছে ধীরে ধীরে। এ বিষ মারাত্মক মণিমা, দেখছেন না কত রক্তক্ষরণ হচ্ছে। খুব বেশি হলে, আর গলার স্বর নামিয়ে বললেন তিনি, ৮ ঘন্টা সময় আছে আপনার হাতে। আপনি কিছু জানেন না বৈদ্যমশাই, বয়স পরে আপনার স্মৃতি লোপ পেয়েছে। অবন্তী কুমারের দিকে ফিরে রায়মণি বলল, বাবা, বাবা, আপনি অন্য বৈদ্যে ডেকে আনুন, হাত জোর করছি আমি। তুমি ঠিক বলেছ বৌমা। সত্যি উনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন নিজের খুশি মতো। আমি যে করেই হোক আমার ছেলেকে বাঁচাবো। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বেরিয়ে পড়লেন। বৃথাই জমিদারবাবু এই বয়সে এত ছোটাছুটি করছেন, কোনো আশা নেই আর। ম্লান মুখে বললেন তিনি। থামুন, তখন থেকে অলক্ষণে কথাগুলো বলেই যাচ্ছেন। কি ভেবেছেনটা কি? আমরা এতটাই মূর্খ যে আপনার বানানো গল্পগুলো বিশ্বাস করে নেব? যান, এই মুহূর্তে বেরিয়ে যান, আপনি যান বলছি, চেঁচিয়ে উঠল রায়মণি। বিষণ্ণ মুখে মাথা নিচু করে বেরিয়ে গেল রাজবৈদ্য। রায়মণিও ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল অন্য কোনো বৈদ্যের খোঁজে। এমন সময় পদ্মরাগ ক্ষীণ কণ্ঠে ডেকে উঠল, মণি। রায়মণি ফিরে তাকালো। এক ছুটে চলে গেল পদ্মরাগের কাছে। পদ্মরাগ রায়মণির হাত দুটো নিজের মুঠোয় নিয়ে অতি কষ্টে বলল, আমার হাতে আর বেশি সময় নেই মণি। জীবনের এই শেষ সময়টুকু আমার কাছে থাকবে তুমি? কান্নার ঢেউ আছড়ে পড়ল রায়মণির দু চোখে। পদ্মরাগের বুকে ঝাঁপিয়ে পড়ল। ক্রমশ শীতল হয়ে আসছে পদ্মরাগের শরীর। সেই শীতলতা অনুভব রায়মণির কান্নার তীব্রতা শতগুণ বেড়ে গেল। পদ্মরাগ তার দুর্বল হাত দুটি দিয়ে রায়মণির চুলে বিলি কেটে দিতে দিতে বলল, তোমার ওপর গুরু দায়িত্ব দিয়ে গেলাম মণি। আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলার দায়িত্ব। সর্বাণী তখনও ঘরে ছিলেন। পদ্মরাগের কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন তিনি। সে কি গো বৌমা, তুমি পোয়াতে নাকি? তা বাড়ির কাউকে তো বলোনি কিছু? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।